এত বেশি ক্লিন, এত বেশি ক্লিন যে পুরা জার্নির মাঝখানে আমি একটা কাগজের টুকরা কোনো রাস্তাতে পেয়েছি না। একটাও না। মানে রিসার্চ লেভেলের ওয়ার্ক করছিল তারা, নতুন নতুন ইনোভেশনস করছিল। মানে ওরা স্টুডেন্ট থাকতেই ওরা রিসার্চ করছে। হ্যাঁ স্যার। তো আই থিঙ্ক যারা রিসার্চ করছিল, ফান ফ্যাক্ট হলো কি তারা আমার থেকেও ইয়াং, 15-16 ইয়ার্স ওল্ড হবে। প্রফেসর এ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি মিট করলাম মিমসের মধ্যে। উনি একজন রিসার্চার যিনি কোয়ান্টাম কম্পিউটার্স আর আর্টিফিশিয়াল হিউম্যান ব্রেনের উপরে রিসার্চ করছিল। কন্নিচিওয়া, ওয়াতাশি ওয়া রয় শিবম দেস। ওয়াতাশি ওয়া উমাকান্ত একাডেমি বা বেঙ্কিও শিতে ইমাসু। হাই ফ্রেন্ড, আজকে তোমাদের ম্যাথ টক শো এপিসোড 2। তোমরা অলরেডি ফার্স্ট এপিসোড যেটা তোমরা যারা দেখেছিলে অলরেডি আমাকে অনেক পজিটিভ রিপ্লাই কমেন্ট করেছো ওটাতে। তো আমি প্রচুর মোটিভেটেড এটাকে কন্টিনিউ করার জন্য। তো আজকে তোমাদের সেকেন্ড এপিসোডে আমরা যেটা জানবো, অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টই তো ও কিছুদিন আগে একটা এডুকেশন ট্যুরে জাপানে গিয়েছিল। তো আজকে আমরা ওই এডুকেশন ট্যুর বা জাপানের এডুকেশন কালচার, ইন্ডিয়ান এডুকেশন কালচার বা ওইখান থেকে আমাদের এডুকেশন কতটুকু ডিফারেন্ট বা কি কি করা যেতে পারে, তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি, আমারই স্টুডেন্ট শিবম রয়। তো আমি ফার্স্ট ওকে বলছি যে তুমি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দাও। নমস্কার, আমি শিবম রয়, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমি ক্লাস 12-এ পিসিএম নিয়ে পড়ি। আমি প্রোগ্রামিং করতে আর নতুন টেকনোলজির ব্যাপারে শিখতে পছন্দ করি। আর আজকে আমি তোমরা সবার সাথে আমার জাপানের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ফার্স্ট কোশ্চেন শিবমকে, যে এই যে পুরো এডুকেশন ট্যুরটা হয়েছে, তো এটা কিভাবে তুমি জেনেছো, বা এটা পুরো এডুকেশন ট্যুরটা যদি অন্য কেউ সেম থ্রুতে যেতে চায়, তো এটা পুরোটা ব্যাপারে যদি তুমি এক্সপ্লেইন করো। তো এই ইভেন্টের নাম সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটা প্রত্যেক বছরই কন্ডাক্ট করা হয়। আর এই বছরের আগে এক ওয়েতে আমরা এই ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করতে পারতাম, ওটা হলো গিয়ে ইন্সপায়ার মানক দিয়ে। ইন্সপায়ার মানক সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কন্ডাক্ট করা একটা ইভেন্ট, যেটার মধ্যে স্টুডেন্টসরা নিজের একটা ইনোভেটিভ আইডিয়া দেবে। যত বেস্ট আইডিয়াসগুলি থাকে ওইগুলিকে সিলেক্ট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আর ওই আইডিয়াসগুলিকে ফান্ডিংস প্রোভাইড করা হয় যাতে রিয়েল লাইফে ওই আইডিয়াসগুলিকে ট্রান্সফর্ম করা যায়। তারপরে যারা এই ইভেন্ট থেকে ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করে, ওই সব পার্টিসিপেন্টসদেরকে জেএসটি থেকে, মানে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইনভিটেশন দেওয়া হয় যাতে তারা জাপান এসে জাপানকে এক্সপ্লোর করতে পারে, তার কালচারের ব্যাপারে জানতে পারে, এডুকেশনের ব্যাপারে জানতে পারে, আর মেবি ওখানের মধ্যে ফিউচার স্টাডিজ করতে পারে। মানে এটাতে প্রথম তো ওর মাইন্ডের মধ্যে ওই ক্রিয়েটিভ থিঙ্কিংটা আসতে হবে। ফার্স্ট ওই ক্রিয়েটিভ থিঙ্কিংটা আসতে হবে, ওইটা এরপরে ও ওই এটা সাবমিট করবে, এন্ড দেন ওরা ওখান থেকে সিলেক্ট করবে, ন্যাশনাল লেভেলে সিলেক্ট হবে, এন্ড দেন জিএসটি ওরা দেখবে এটার ব্যাপারে। এরপরে আর সেকেন্ড ওয়ে যেটা, ওটা হলো গিয়ে একাডেমিক্স আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদেরকে আমাদের স্কুলের থেকে পিক করা হয়, আর আমরা এসসিআরটির মাধ্যমে একটা ইন্টারভিউ দিই। যারাও এই ইন্টারভিউকে কোয়ালিফাই করে তারা এই ইভেন্টের জন্য সিলেক্ট হয়ে যায়। তো আমি যদি পার্টিকুলারলি আমার ব্যাপারে বলি, তো একদিন হঠাৎ করে আমার বাবা একটা কল পায়, আর কলের মধ্যে আমার ক্লাস টিচার স্যার বলছিলেন যে আমার একটা অনেক খুশির খবর আছে, তো তাড়াতাড়ি স্কুলে আসতে। আমার বাবা স্কুলে যায় আর জানতে পারে যে আমি জাপানে যাওয়ার সুযোগ পেয়েছি। তো তারপর থেকে আমি প্রিপেয়ার করা স্টার্ট করে দিয়েছি একটা ইন্টারভিউর জন্য। এসসিআরটিতে যাই, আমি ইন্টারভিউ দিলাম, আর তারপরে দিয়ে কিছুদিন পরে আমি জানতে পারি যে আমি ইন্টারভিউ জন্য সিলেক্ট হয়ে গেছি। যাক, অবশ্য এখন আমাদের সিলেক্ট হয়ে খালি পুরোটা ব্যাপার না, সিলেক্ট হওয়ার পরেও আর অনেক কিছু থাকে। আমাদের ডকুমেন্টেশন কমপ্লিট করতে লাগে, পাসপোর্ট প্রিপেয়ার করতে লাগে একটা পার্টিকুলার ডেডলাইনের আগে। তো আমি বলবো যে এটা আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন, সবচেয়ে বেশি স্ট্রাগল আমার বাবার ছিল। আমার বাবা এক অফিস থেকে আরেক অফিসে অনেক দৌড়াদৌড়ি করেছে। তারপরে দিয়ে পাসপোর্ট আমাদের কমপ্লিট হয়ে গেল শেষে মাসে। আর এখান থেকে এসসিআইটির মাধ্যমে আবার পাসপোর্ট দিল্লি পাঠানো হয়েছে। দিল্লির মধ্যে ভিসাও কমপ্লিট হয়ে গেছে, আর জুনের 15 তারিখ আমরা এখান থেকে জাপানেও চলে গেছি। তো এটাই ছিল। আর তাছাড়া আরেকটা জিনিস আমি যেটা মিস করে গেছিলাম লাস্ট টাইম, ওটা হলো কি যারা ইন্সপায়ার মানক থেকে যায় তারা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে। আর এমনভাবে প্রত্যেক বছর প্রায় 50 to 60 স্টুডেন্ট সিলেক্ট করা হয়। এই বছর 54 গেছিল আমরা যখন গেছিলাম ওই ব্যাচে। আর আমরা মানে যারা একাডেমিক্স এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বেসিসে সিলেক্ট হই,
আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনকে রিপ্রেজেন্ট করি। আর এমনভাবে প্রত্যেক বছর তো না, এবছর থেকে খালি স্টার্ট করা হয়েছে, প্রায় 20 জন আমরা গেছি পুরো ইভেন্ট থেকে, মানে পুরো পুরো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে 20 জন। হ্যাঁ, পুরো তার ইন্ডিয়া মধ্যে থেকে। কোন কোন স্টেট মেইনলি ছিল? এটার মধ্যে নাগাল্যান্ড ছিল, মিজোরাম ছিল, ত্রিপুরা ছিল, আর পাঞ্জাব থেকেও ছিল। আচ্ছা, এসবই ছিল mainly। আর এখানে সবচেয়ে আমি যেটা বুঝতে পারলাম যে কোনো একটা স্কুলে এক্সট্রা কারিকুলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আমি জাস্ট ঘরের মধ্যে বসে জাস্ট পড়াশোনা করছি, ওই এর থেকে ওইটা যতটুকু ইম্পর্টেন্ট, স্কুলের মধ্যে এক্সট্রা কারিকুলাম ওইটা সেম ওয়েতে ওইটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আজকালকার দিনে যেখানে টেকনোলজি অনেক বেড়ে যাচ্ছে, তো এক্সট্রা যে টেকনোলজির ব্যাপারে জানা বা সবকিছুতে, স্পোর্টস হোক বা সবকিছুতে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যেটা বুঝতে পেরেছি ওর কথাতে। হ্যাঁ স্যার, আমি ডেফিনেটলি এটার মধ্যে এগ্রি করবো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এইসব ধরনের ইভেন্টের সিলেকশনের মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই সবচেয়ে বড় পয়েন্ট হয়ে সামনে আসে। অ্যাকচুয়ালি আমি বাইরের এডুকেশনে আমি যতটুকু দেখলাম, ওরা যতটুকু স্টাডিতে ফোকাস করে, সেম ওরা এক্সট্রা কারিকুলাম টেকনোলজি সব কিছুতে সেম ফোকাস করে। মানে আমি যাতে ওয়ান সাইডেড না হয়ে যায়, আমি শুধু পড়ালেখা জানি বাট এর বাইরে কিছুই জানি না, ওইটা যাতে না হয় আর কি। তো আমার নেক্সট কোশ্চেন, যে তুমি জাপানে গিয়ে ওখানে কোন কোন জায়গাগুলি এক্সপ্লোর করলে, বা তোমার ওখানে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কি, ওইটা তুমি যদি শেয়ার করো সবাইকে। হ্যাঁ স্যার, তো প্রথম দিন আমরা মেজি শিন্তো শ্রাইন করে একটা শ্রাইনে গেলাম। জাপানে মেজরলি দুই ধরনের ধর্ম আছে, একটা শিন্তো আর একটা বুদ্ধিজম। যারা শিন্তো রিলিজনকে ফলো করে তার জন্য শ্রাইন্স থাকে, আর যারা বুদ্ধিজম ফলো করে তার জন্য সেপারেট টেম্পলস থাকে। তো ফার্স্ট ডেতে, যেটা আনঅফিশিয়াল ডে ছিল, অরিজিনাল ইভেন্টের আমরা একদিন আগে গেছিলাম, তো ওই দিন আমরা মেজি শিন্তো শ্রাইনে গেলাম। সেকেন্ড ডেতে আমরা আসাকুসা কানন সেনসোজি করে একটা বুদ্ধিস্ট টেম্পলে গেছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। এত সুন্দর যে যে কোনো ভাবে আপনি ছবি তুললেও এটা খুব সুন্দর আসবে। তারপরে ওই দিনই আমরা টোকিও ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস ট্যুর করলাম। ওইখানে আমাদের একটা ছোট মিউজিয়াম কাইন্ড অফ ছিল টোকিও ইউনিভার্সিটির ভিতরে। টোকিও ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। আই থিঙ্ক ওটার র্যাঙ্ক 30 to 40 এর মধ্যে হ্যাঁ স্যার, কিউএস র্যাঙ্কিং 30 to 40 এর মাঝখানে আসে, তো অনেকই ভালো ইউনিভার্সিটি। ক্যাম্পাস আমরা এক্সপ্লোর করলাম, আর একটা ভিতরে একটা ছোট মিউজিয়াম ছিল, যেটার মধ্যে এখানে নোবেল লরিয়ার্স যারা ছিল তার ব্যাপারে লেখা ছিল, তার ইনভেনশনস এর ব্যাপারে লেখা ছিল ইন ডিটেইলস। নেক্সট দিনে আমরা প্রফেসর জিন আকিয়ামার থেকে একটা লেকচার পেয়েছিলাম। উনি কি টোকিও ইউনিভার্সিটির? হ্যাঁ স্যার, উনি টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি এখানে ম্যাথমেটিক্স করেন। ইনফ্যাক্ট উনি স্পেশালাইজড জিওমেট্রির মধ্যে। আমাদেরকে ওখানে জিওমেট্রি উনি এক্সপ্লেন করলো অরিগামির হেল্প নিয়ে। অরিগামি দিয়ে হ্যাঁ স্যার, অরিগামি মানে পেপার ক্রাফট দিয়ে আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। পাইথাগোরাস থিওরামের আমাদেরকে প্রুফ দিয়েছে একটা, আর ইভেন একটা বুকও দিয়েছে। অনেকগুলি জিনিস আমরা বানিয়েছি। মানে ম্যাথমেটিক্সকে কিভাবে মানে রিয়েল লাইফে এক্সপ্লেইন করা যায়, মানে আমরা তো জাস্ট ওগুলি কি জাস্ট থিওরিতে পড়ি, মানে ওরা এত ডেভেলপড হয়ে গেছে, ওরা এগুলি কি জাস্ট রিয়েল লাইফেও এক্সপ্লেইন করে। হ্যাঁ স্যার, সো ইনফ্যাক্ট এই লেকচারটা ঠিক পরে আমরা ওনারই একটা মিউজিয়ামের মধ্যে গেলাম, সর্ট অফ মিউজিয়ামের মতো। ওটাকে উনি ম্যাথমেটিক্স এক্সপিরিয়েন্স প্লাজা বলেন। তো ওটার মধ্যে অনেকগুলি ইনস্ট্রুমেন্টস, পাজলস বা জিনিস আছে যেগুলি দিয়ে আমরা ম্যাথসকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে পারবো, যেমন স্যার এখন বললেন। তারপরের দিন আমরা নিমসে গেলাম, আর জ্যাক্সাতেও গেলাম। নিমস মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়াল সায়েন্সেস, যেটার মধ্যে আলাদা আলাদা ল্যাবস দেখেছি। একটা ল্যাব ছিল যেটার মধ্যে একজন প্রফেসর উনি রিসার্চ করছিল আর্টিফিশিয়াল হিউম্যান ব্রেনস এর উপরে, আর ইভেন কোয়ান্টাম কম্পিউটার্স এর উপরে, যেগুলো আমরা টাচ করতে পেরেছি এবং দেখতেও পেরেছি, যেটা আমার হিসেবে অনেক বেশি একটা ভাগ্যের ব্যাপার, অনেক বেশি প্রাউড আমি এটার উপরে। আর অনেকগুলি ল্যাবস আমরা দেখলাম, যেমন কি একটা সোলার সেলস এর উপরে রিসার্চ চলছিল, আর হার্ড ডিস্কস এর ক্যাপাসিটি এনহ্যান্স করার উপর একটা রিসার্চ চলছিল। তারপরে জ্যাক্সাতে গেলাম। জ্যাক্সা যেমন ইন্ডিয়াতে ইসরো আছে, আমেরিকাতে নাসা আছে, এমনকি জাপানের স্পেস অর্গানাইজেশন জ্যাক্সা। জ্যাক্সার মধ্যে আমরা অনেক তার কন্ট্রোল সেন্টার দেখলাম, তার একটা এক্সিবিশন রুম সর্ট অফ আছে, যেটার মধ্যে আমরা অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টস দেখতে পারবো, যেগুলি আগে হয়তো ইউজ হয়েছে বা কোনো একটা ক্র্যাশের মধ্যে ল্যান্ড করে গেছে, যে রেজিডিউ থাকে বা যে কম্পোনেন্টসগুলি থাকে যেগুলি আর ইউজ হচ্ছে না অ্যাকচুয়াল মিশনসে, ওগুলি আমরা দেখেছি, ইভেন টাচও করেছি।
তো ওইটা আমরা দেখলাম। আর এরপরের দিন হ্যাঁ, আরেকটা জিনিস মিস করেছিলাম, ওটা হইলো কি ওমিয়াকিতা হাই স্কুল। জাপানের একটা হাই স্কুলের মধ্যে আমরা একদিন পুরো কাটাইলাম। তো ওটা দিয়ে একটা অনেকই কিছু আমি জানতে পারলাম যে এখানের থেকে আর ওখানে ডিফারেন্স কি, যেটা আমি পরে দিয়ে ডিসক্রাইব করবো। ওখানে স্টুডেন্টসের সাথে আমরা মিলে একটা ফিউচার স্কুলের ব্যাপারে একটা প্ল্যান বানিয়েছি, ফিউচার স্কুল কেমন হতে পারে, আর এটাকে একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে। মানে জাপানের ওরা এত ক্রিয়েটিভ, মানে ওরা স্টুডেন্টকে দিয়ে ওটা ভাবাচ্ছে যে ফিউচার স্কুল কেমন হতে পারে। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। কত ইন্টারেস্টিং। তো এসবই হলো। আর আরেকটা জিনিস, আমরা মিরাই কানের মধ্যে গেছিলাম। ওখানে যাওয়ার পরে আমরা সবার প্রথম যেটা জানতে পারি, মিরাই কান ওয়ার্ডটার মানে কি। মিরাই মানে ফিউচার, আর কান মানে একটা হল বা মিউজিয়াম। তো বেসিক্যালি মিরাই কান মানে ফিউচার হল বা ফিউচার মিউজিয়াম। আর যেমন এটার নাম তেমনই তেমন ছিল। এটার মধ্যে অনেক ফিউচারিস্টিক জিনিস ছিল, যেমন কি রোবটিক পেটস বা অনেকগুলি রোবটস, তারপর কোয়ান্টাম কম্পিউটার্সের ব্যাপারে আমরা জানতে পারলাম, কিউবিটসের ব্যাপারে অনেকগুলি গেমস সর্ট অফ ছিল। এখানে যেমন সায়েন্স সিটি আছে, ত্রিপুরা যেমন সায়েন্স সিটি আছে, আমি বলবো এটা সায়েন্স সিটি ছিল বাট অন স্টেরয়েডস। তো অনেকটাই বেশি অ্যাডভান্স ছিল, আলাদা আলাদা ফ্লোর ছিল, সব ফ্লোরসের মধ্যে ডিফারেন্ট জিনিস ছিল। আমরা কয়েকটা ফ্লোরস এক্সপ্লোর করলাম। এখানের মধ্যেই আমাদেরকে আরো এক্সট্রা স্পিচেস ও দিয়েছিল, যার মধ্যে ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ার উপর একটা স্পিচ দিয়েছিল। আর এসবই হলো। আমরা ইন্ডিয়ান এমবেসিতেও গেছিলাম। ইন্ডিয়ান এমবেসিতে ইন্ডিয়ার ব্যাপারে আরো ভালো করে জানলাম। ওখানের মধ্যে উনি যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ছিল, উনি ইন্ডিয়ার ব্যাপারে একটা স্পিচ দিয়েছিল। আর তারপরে দিয়ে ইভেন্টের ক্লোজিং সেরিমনি হয়ে যায়, আর আমরা সবাইকে বাই বাই বলে আমরা কান্ট্রির মধ্যে ফেরত আসবো। ওকে, অ্যাকচুয়ালি আমাদের এখানে স্টুডেন্ট স্কুলে যেতে চায় না, আর ওরা ওখানে স্টুডেন্টকে দিয়ে এটা ভাবানো হচ্ছে যে ফিউচার স্কুল কেমন হতে পারে, মানে কত ইন্টারেস্টিং ওরা। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। মানে তার থট ছিল যে এত বছর ধরে আমাদের কাছে অরিজিনাল যে কার ছিল ওইগুলি কেমন ছিল, কার্স কত বেশি ইমপ্রুভ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা এখন ফ্লাইং কার্সের ব্যাপারে ভাবছি, কিন্তু স্কুল এখনো প্রায় অলমোস্ট সেমই রয়ে গেছে। তো এজন্য তারা ভাবছিল যে কেন না স্কুলসকে ইমপ্রুভ করা যায়, স্কুলসের মধ্যে কিছু একটা নতুন আনা যায়। তো আমি একটা কথা শুনেছিলাম যে স্বামী আনন্দ এটা বলেছিলেন যে উনি যদি পারতেন যে প্রত্যেক ভারতীয়কে একবার জাপানে নিয়ে যেতেন, কারণ মেবি উনি ওখান থেকে এত কিছু জাপান থেকে এত কিছু শিখেছিলেন। তো আমি ওর থেকে জানতে চাই যে ও জাপান থেকে কি কি জিনিস শিখেছে, ওর এক্সপিরিয়েন্সটা কি। হ্যাঁ স্যার, একদম। জাপান থেকে অনেক কিছু আছে শেখার। তো সবার প্রথম যে বলি ওটা ওখানে ক্লিনলিনেস। জাপান এত বেশি ক্লিন, এত বেশি ক্লিন যে পুরা জার্নির মাঝখানে আমি একটা কাগজের টুকরা কোনো রাস্তাতে পেয়েছি না, একটাও না। মানে ওখানে ক্লিনলিনেস আই গেস ওখানে সবচেয়ে বড় পয়েন্ট হবে। তারপরে দিয়েও আরো অনেকগুলি জিনিস আছে, যেমন কি এখানে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন আর পোলাইটনেস। ওখানে মানুষের মেন্টালিটি সবচেয়ে এত বেশি ভালো। এখন হয়তো মনে করবে যে জাপানের মধ্যে জায়গায় জায়গায় হয়তো ডাস্টবিন থাকবে, এজন্য ডাস্টবিন চোখে পড়ে সবাই যাবে ওখানে ফেলে দেয়, এমন না। ইনফ্যাক্ট আমি বলবো হয়তো জাপানের মধ্যে এখান থেকে কম ডাস্টবিন আছে। ওটা মেন্টালিটি, ওখানে মানুষের মেন্টালিটি এত বেশি ভালো যে তারা নিজের সাথে গার্বেজ ক্যারি করে নিয়ে চলে, মানে নিজের গার্বেজ নিজে ক্যারি করে। তারা দেশকে নোংরা করে না, তারা গার্বেজ যখন সুযোগ পায় তখন ফেলে দেয়। তো এটা একটা জিনিস আমি মনে করি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে আমাদের সবচেয়ে বেশি এখান থেকে শেখা দরকার, যে আমরা যাই কিছু একটা খেয়ে ওখানে রাস্তাঘাটে এখানে ফেলে দিই, ওখানে ফেলে দিই, কিন্তু ওটা কিন্তু আমার ছিল জিনিসটা, বাট আমরা রোডের মধ্যে ফেলে দিই। বাট ওরা এত ডিসিপ্লিন এবং ওদের কালচারটাই এত, যে ওরা প্রথম থেকেই ছোট বাচ্চা থেকে ওদের প্রাইমারি থেকে ওদেরকে এটা শেখানো হয় যে ওরা ক্লিন রাখা সবকিছু, ঠিক আছে। আর সবচেয়ে ও বলছে এটা পোলাইটনেস, ওরা সবাইকে রেসপেক্ট যেটা দেওয়া হয়, এবং টাইমের ভ্যালু যেটা ওখানে আমি যেটুকু জেনেছি, ওদের ওখানে ট্রেন যেগুলি আসে একদম পুরো টাইম টু টাইম, এক্স্যাক্টলি টাইমে আসে, কোনো সময় লেট করে না, বা অনেক রিয়ার কেসেসের মধ্যে লেট হয়। এখানে তো আই গেস লেট হওয়া এত বেশিও রেয়ার না, এখানে অলমোস্ট কমনলি হয় সব ইভেন্টসের মধ্যেও। আমি কি ট্রেন বা প্লেনসের কথা বলছি না, নর্মাল মিটিংসের মধ্যেও বা কোনো কিছুর মধ্যেও যদি কেউ লেট আসে তো এটা অনেক বড় ব্যাপার। এখানের মধ্যে যেমন এত লাইটলি নেওয়া হয়, ওখানে এত লাইটলি নেওয়া হয় না। তো পাংচুয়ালিটি ম্যাটার করে। তারা অনেক রেসপেক্ট দিয়ে সবার সাথে কথা বলে। সরি, থ্যাংক ইউ, এই দুইটা ওয়ার্ডস ইন মাই ওপিনিয়ন অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো তারা এগুলি অনেক বেশি ইউজ করে,
অনেকই বেশি ইউজ করে। তো যে কোনো একটা মাইনর হেল্প, ছোট থেকে ছোট হেল্প করলে তারা থ্যাংক ইউ বলে। হয়তো বা ডেইলি লাইফের মধ্যে একটা ইম্পর্টেন্স বেশি একটা বোঝা যায় না, বাট বলা ম্যাটার করে। তো ওটা আমি শিখতে পেরেছি ওখান থেকে। আর ওখানের এডুকেশন আমাদের এডুকেশন থেকে, যেমন ওখানে তুমি প্রাইমারি স্কুল ওখানে এক্সপ্লোর করলে, তো তুমিও এখন একটা স্কুলে আছো, তুই মানে কি ডিফারেন্স, বেসিক ডিফারেন্স কি দেখতে পারলে ওখানে যে যারা স্কুলে পড়ছে এখানে যারা স্কুলে পড়ছে ওটার মধ্যে? হ্যাঁ, তো স্যার প্রথম যে ডিফারেন্সটা ওটা হলো কি বলবো আমি, ওখানে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ইমপ্রুভড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তারা প্র্যাকটিক্যাল লার্নিং এর উপরে অনেক বেশি ফোকাস করে। আমি দেখলাম যে ওখানে স্টুডেন্টসরা কিছু রিসার্চ লেভেলের ওয়ার্ক করছিল, তারা নতুন নতুন ইনোভেশনস করছিল। মানে ওরা স্টুডেন্ট থাকতেই ওরা রিসার্চ করছে? হ্যাঁ স্যার। তো আই থিঙ্ক যারা রিসার্চ করছিল, ফান ফ্যাক্ট হলো কি তারা আমার থেকেও ইয়াং, 15-16 ইয়ার্স ওল্ড হবে। আর তারা ডিফারেন্ট জিনিসের উপরে, যেমন কেউ নতুন টাইপের পারফিউম ইনভেন্ট করছিল, এমন না যে কোনো ইউটিউব টিউটোরিয়াল থেকে দেখে করছে তারা। এন্টায়ারলি ইনোভেটিভ, যেটা কোনোখানে নেই। তারা অ্যাকচুয়াল রিসার্চ পেপার্স পড়ছিল আর নিজে রিসার্চ করছিল, হুইচ ইজ ইন মাই ওপিনিয়ন ভেরি অ্যামেজিং। তারপরে দিয়ে আমরা ওখানে ল্যাবস এক্সপিরিয়েন্স করলাম। আমি নোটিস করি যে অনেক স্কুলের মধ্যে ল্যাব আছে, বেশিরভাগ স্কুলের মধ্যে ল্যাবস থাকে, বাট এক্সপিরিয়েন্স করা, এটাকে ল্যাবস ইউজ করা অ্যাকচুয়ালি, ওটা আমার লাগে না সব স্কুলের মধ্যে হয়, বা খুব বেশি এক্সটেন্টে হয় না। তো ওখানে স্কুলসের মধ্যে আমরা ল্যাবস এক্সপিরিয়েন্স করলাম। আমরা নিজে একটা মিরর বানালাম, আমাদের গ্লাস স্যাম্পল দেওয়া হয়েছে সিলভার কোটিং, আমরা এটাকে মিরর বানিয়েছি। তারপরে দিয়ে ওইখানে স্টুডেন্টসের সাথে আমরা। তো নেক্সট কোশ্চেন হলো যে ওখানে গিয়ে তুমি ওখানে যদি কোনো সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ানের সাথে যদি তুমি দেখা করো, বা ওদের থেকে যদি তুমি, ওরা কিভাবে ভাবে, আমরা তো এখানেটা আমরা জানি, বাট ওখানে ওরা কিভাবে ভাবে, কারণ ওরা ইংলিশ অনেকটা জানে না, বা মেবি ওখানে ইংলিশ চলে না, বাট ওরা তো ওদের ল্যাঙ্গুয়েজে বলে, তো ওদের পার্সপেক্টিভটা কি, মানে ওখান থেকে তুমি কি শিখলে, তো এটা যদি বলো। হ্যাঁ স্যার, অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিন্তু ওখানে যে পার্সোনালিটিসরা যাদের সাথে আমরা মিট করেছি, তার কাছে অনেক বেশি নলেজ, অনেকই বেশি নলেজ। তারা প্র্যাকটিক্যাল লার্নিং এর উপর অনেক বেশি ফোকাস করে, যেমন আমি বললাম কিছুক্ষণ আগেও। তো সবার প্রথম আমরা প্রফেসর জিন আকিয়ামার সাথে মিট করলাম। উনি কি ম্যাথমেটিশিয়ান? হ্যাঁ স্যার, উনি ম্যাথমেটিশিয়ান, উনি টোকিও ইউনিভার্সিটির মধ্যে পড়ান। আর উনি আমাদেরকে অরিগামি বা আরো অনেকগুলি জিওমেট্রি দিয়ে রিয়েল লাইফে কিভাবে বোঝা যায় ওইগুলি আমাদেরকে রিলেট করেছিল, অরিগামির সাথে জিওমেট্রির রিলেশন। আর অনেকগুলি জিনিস আমরা বানাইলাম ওখানের মধ্যে। তারপরে দিয়ে আরেকজন পার্সোনালিটি, ফেমাস পার্সোনালিটি যার সাথে আমরা মিট করলাম, উনি হলো মিস আসাকাওয়া। উনি অ্যাকচুয়ালি ব্লাইন্ড। যখন ওনার টিনেজ ছিল তখন কিছু একটা অ্যাক্সিডেন্টের মাঝখানে ওনার দৃষ্টি চলে গেছিল। বাট স্টিল, ইভেন ইফ শি ইজ ব্লাইন্ড, উনি নিজে একটা ইনভেনশন করলো, একটা এআই সুটকেস। একটা সুটকেস যেটা ব্লাইন্ড মানুষরা নিজের সাথে নিয়ে ঘুরতে পারে, আর এটাকে বললে এটা ন্যাভিগেট করতে হেল্প করতে পারে। মানে এটাকে ধরে রাখতে লাগবে, আর এটা তোমাকে নিয়ে যাবে যে কোনোখানে, যেখানে তুমি বলো তোমার আশেপাশে কি আছে, এটা সবকিছু ডেসক্রাইব করে দেবে। মানে তো ওই ব্লাইন্ড লোকটার সাথে কি কেউ থাকতে হবে না? না স্যার, কেউ থাকতে লাগবে না, একটা সুটকেস। তো এটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ফ্যাসিনেটিং লাগলো, ইভেন দো শি ইজ ব্লাইন্ড, উনি এত কিছু করছেন। এই জিনিসটা মিরাই গানের মধ্যে হয়েছিল, যেটা আমি কিছুক্ষণ আগে মেনশন করেছিলাম। আর তাছাড়া আমরা প্রফেসর এ বন্দ্যোপাধ্যায়ের সাথে মিট করলাম নিমসের মধ্যে। উনি একজন রিসার্চার যিনি কোয়ান্টাম কম্পিউটার্স আর আর্টিফিশিয়াল হিউম্যান ব্রেনের উপরে রিসার্চ করছিল। তো ওনার সাথে মিট করে অনেকই ভালো লাগলো। উনি আমাদেরকে জিনিসগুলির ব্যাপারে এক্সপ্লেন করছিল যে এগুলি কি আসলে, বা এগুলির ইম্পর্টেন্স কি রিয়েল লাইফের মধ্যে। তো এসবই আমরা দেখতে পারলাম। হ্যাঁ, তো ওখানে একটা জিনিস আমরা জানি যে জাপানিজরা, ওরা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বেশি একটা জানে না, ওরা নিজের মাদার টাঙ্গে প্রচুর রেসপেক্ট দেয় বা ভালোবাসে। তো ওখানে গিয়ে তোমার যেহেতু তুমি ইংলিশ জানো, ওরা জানে না, তো এমন কোনো প্রবলেম হয়েছে, ক্রিয়েট হয়েছে, যেটা যদি তুমি বলো? হ্যাঁ স্যার, মানে আমার লাগে যে তারা, মানে আমরা দুজন থেকেই, ইন্ডিয়া থেকে বা ইভেন জাপান থেকে আমরা জিনিস শিখতে পারি। ফার্স্ট, জাপানিজ মানুষ যারা, তারা মাদার টাংকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে, যেটা থেকে তারা, কারণ তারা একটি ভাষা খুব ভালো করে শিখে, তো এর জন্য তারা জিনিসপত্র অনেক ভালো করে শিখতে পারে। যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যখন তারা স্টাডি করে, তারা অনেক ভালো করে শিখতে পারে এটা। কিন্তু আবার তারা ইংলিশ অনেকই বেশি উইক,
তো ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের মধ্যে অনেক প্রবলেমস আসে, যেটা আমরা ফেস করেছিলাম এখানে, গুগল ট্রান্সলেট আমরা ইউজ করতে লেগেছিল। আর ইন্ডিয়ার মধ্যে যেটা দেখো, ইন্ডিয়ার মধ্যে আমরা মাদার টাংকে অনেক বেশি কম ভ্যালু দিই, ইংলিশকে খুব বেশি ভ্যালু দিয়ে ফেলি। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হয়ে যায়, বাট আই থিঙ্ক লার্নিংটা আরো বেটার হতে পারে যদি আমরা মাদার টাঙ্গের মধ্যে ফোকাস করি। তো মানে ওরা মানে মাদার টাংকে বেশি করে নেয়, মানে ওরা চাইলে একটু ইংলিশকেও ইমপ্রুভ করতে পারতো, সো দ্যাট তারা কি ভাবছে এটা যাতে দুনিয়া জানতে পারে। আর আমরা এখানে কি হয়, আমরা ইংলিশ জানলেই মনে করি যে ও এডুকেটেড, আর যে ইংলিশ জানে না মনে হচ্ছে ও হি ইজ নট এডুকেটেড। তো আমরা একটু বেশি বাইরের ল্যাঙ্গুয়েজকে আমরা বেশি প্রায়োরিটাইজ করে নিই, বাট আমার মধ্যে এটা ব্যালেন্স হওয়া দরকার। হ্যাঁ, আমরা যতটুকু বাইরের ল্যাঙ্গুয়েজকে যতটুকু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে যতটুকু রেসপেক্ট বা যতটুকু ইম্পর্টেন্স দেওয়া দরকার, সেম আমাদের মাদার টাংকেও দেওয়া দরকার। তো ওখানে এমন কোনো ওয়ার্ড ছিল যেগুলি তুমি শিখেছো ওখানে গিয়ে জাপানে, এমন একটা দুটো ওয়ার্ড যদি বলো। হ্যাঁ স্যার, তো জাপানের মধ্যে একটা কনসেপ্ট আছে দাইসো বলে। দাইসো মানে 100 ইয়েন স্টোর বলে, এটাকে ইংলিশে যদি ট্রান্সলেট করো। তো যখন আমরা শপিং মলের মধ্যে গেলাম, ওখানের মধ্যে দাইসো আমরা খুঁজছিলাম, কারণ শপিং মল খুব বড়, আমরা কাছে লিমিটেড টাইম ছিল। তো আমি একটা র্যান্ডম মানুষকে আমি ভেবেছি, কারণ কিছু কিছু জাপানিজ আমি পারতাম, তো আমি ভেবেছি জাপানিজে গিয়ে জিজ্ঞেস করি যে দাইসোটা কোথায়। তো সেন্টেন্সটা হবে সুমিমাসেন, দাইসো ওয়া দোকো দেসু কা? সুমিমাসেন মানে এক্সকিউজ মি, আর দাইসো ওয়া দোকো দেসু কা মানে দাইসোটা কোনখানে। তো আমি তো ভেবেছি ঠিক আছে, উনি এখন খালি ডিরেকশন দিতে দেবে, বাট উনার রিপ্লাইয়ের মধ্যে অনেক জাপানিজ ছিল। আমি যদি ইংলিশ বলতাম ওনার জন্য একটু উইয়ার্ড লাগতো, উনি জাপানিজ বলে আমারও অনেক বেশি কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, উনি ডিরেকশন বলেছিল, এরটুকু আমি বুঝেছি, বাকিটা বুঝিনি যে আমি ইংলিশের মধ্যে কিছু কিছু ওয়ার্ডস ভেঙে ভেঙে বলেছি। তো উনি কিছুটা বুঝতে পেরেছেন। যাই হোক, ফাইনালি আমি দাইসো পেয়ে গেছিলাম। তো এটাই ছিল ঘটনা, একটা ফানি ঘটনা।